বন্ধুরা, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা একসাথে শিখছি ইংলিশ গ্রামারের খুঁটিনাটি। এর আগের ক্লাসে আমরা কাউন্টেবিলিটির উপরে বেস করে নাউনকে কত ভাগে ভাগ করা যায় সেটা শিখেছিলাম এবং এই ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা এই কাউন্টেবিলিটি নিয়েই সেকেন্ড পার্টটা করব এবং এখানে মূলত আমরা ডিটারমিনার্স সম্পর্কে জানব এবং তারপর কিভাবে আমরা আনকাউন্টেবল নাউনকে একটু করে হলেও কষ্ট করে কাউন্টেবল নাউনে রূপান্তর করতে পারি সেই সম্পর্কে জানব। চলো তাহলে শুরু করা যায়। তো আমরা প্রথমেই দেখব কি সম্পর্কে, যেটা বললাম ডিটারমিনার্স সম্পর্কে। তো ডিটারমিনার্স দেখা যায় যে অত ভালো করে পড়ানো হয় না, কিন্তু ডিটারমিনার্স জানা এবং ডিটারমিনার্সে ব্যবহার করতে পারা এটা কিন্তু পুরো টাইমে ইংলিশে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং হতে পারে এমন যে তুমি ইংরেজিতে অনেক সময় ডিটারমিনার্স ব্যবহার করছো কিন্তু তুমি জানো না যে সেটা ডিটারমিনার্স। চলো তাহলে আমরা শুরু করি। ডিটারমিনার হচ্ছে সেই সব শব্দগুলো যেগুলো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে বা তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। ডিটারমিনারের তালিকা আমরা নিচে দেখি, আমরা 5 ধরনের ডিটারমিনার নর্মালি দেখতে পাই। তাহলে ডিটারমিনার কি? সেসব শব্দ যেগুলো নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে বা তাদের সংখ্যা কিংবা পরিমাণকে নির্দেশ করে। তাহলে তালিকাটা দেখলে তুমি অনেকগুলো পরিচিত ডিটারমিনার অলরেডি পাবে। সবার প্রথমটা হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস এ এন্ড ডি হচ্ছে 3টি ডিটারমিনার। এগুলো কি নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দেশ করে বা তাদেরকে নির্দেশ করে, তাই না? এ বা এন দিয়ে তো একটা বোঝানো হয় এবং দা দিয়ে কোনো নির্দিষ্ট নাউন বা প্রোনাউনকে বোঝানো হয়ে থাকে। তাহলে আর্টিকেল হচ্ছে প্রথম ডিটারমিনার। তারপর আছে ডেমনস্ট্রেটিভস, যেমন দিস, দ্যাট, দিস এবং দোজ। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ দিয়ে কোনো কিছুকে আমরা ডেমনস্ট্রেট করি বা ব্যাখ্যা করি, তাহলে এই ডেমনস্ট্রেটিভগুলো হচ্ছে ডিটারমিনার্স। তারপর আছে পজেসিভস। পজেসিভস মানে হচ্ছে মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, হিজ, হার এবং যে কোনো ব্যক্তির নামের সাথে অ্যাপোস্ট্রফি এস, যেমন রহিমস, করিমস। এটা দিয়ে আসলে পজেসিভস দিয়ে বোঝানো হয় যে কোনো কিছু আমাদের অধীনে আছে বা আমাদের অধিকারে আছে, এরকম একটা অর্থ প্রকাশ করা হয়। তাহলে এখানে কি দেখলাম? আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভ এবং পজেসিভস, এই তিনটাই হচ্ছে কি 3 ধরনের ডিটারমিনার্স। এখন আমরা পরের অংশটাতে চলে আসি, নিউমেরালস। নিউমেরালস মানে হচ্ছে নাম্বার, যেমন 1, 2, 3, 4, এগুলো হচ্ছে নিউমেরালস এবং এগুলো ডিটারমিনার যেহেতু এগুলো সংখ্যা প্রকাশ করে। আর কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স মানে কি? মাচ, মেনি, সাম, মোর, ফিউ, আ ফিউ, এটসেট্রা। তাহলে দেখো কোয়ান্টিফায়ার মানে হচ্ছে কোনো কিছুর পরিমাণ যখন নির্দেশ করা হয়, তাহলে বুঝতেই পারছো পরিমাণ আমরা নির্দেশ করি কখন? যখন আমরা গুনতে পারি না, তখন আমরা মাপার চেষ্টা করি, তাই না? তাহলে এই কোয়ান্টিফায়ার্স হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল অর্থাৎ আমাদের আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার্স। তাহলে আরেকবার যদি আমরা পুরোটাকে একটু গুছাই, ডিটারমিনার্স হচ্ছে যেসব শব্দগুলো আমাদের নাউন বা প্রোনাউনের সংখ্যা বা পরিমাণ বা অবস্থা বোঝাবে সেটাই কি ডিটারমিনার্স, এবং যদি নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে সেটাও হবে কি ডিটারমিনার্স। আমরা 5 ধরনের ডিটারমিনার্স দেখতে পেলাম, আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভস, পজেসিভস এবং তারপর কি আছে নিউমেরালস এবং কোয়ান্টিফায়ার্স। তাহলে এর মধ্যে আর্টিকেলস, ডেমনস্ট্রেটিভস, পজেসিভস এবং নিউমেরালস আমরা কাউন্টেবলে এবং কোয়ান্টিফায়ার্স আমরা আনকাউন্টেবল নাউনসে ব্যবহার করতে পারি। তো ডিটারমিনার্স সিঙ্গুলার এবং প্লুরাল দুই প্রকারের কাউন্টেবল নাউনের আগেই ব্যবহার করা যেতে পারে। যেমন আই লাইক দ্যাট অ্যাপেল, তাহলে আমি ওই অ্যাপেলটাকে পছন্দ করি। তাহলে দেখো ওই অ্যাপেল, দ্যাট অ্যাপেল, এখানে আমরা ডিটারমিনার ব্যবহার করেছি ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, তাই না? তারপরে আই লাইক দোজ অ্যাপেলস, তাহলে এখানে আমরা কিন্তু দ্যাট এবং দোজ দুটোই ব্যবহার করতে পারছি এবং এটাই আমরা বললাম যে সিঙ্গুলার এবং প্লুরাল দুই প্রকারের কাউন্টেবল নাউনের আগেই আমরা কিন্তু ডিটারমিনার্স ব্যবহার করতে পারবো। এখন আমরা একটা ছোট্ট জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনকে ইন জেনারেল বোঝানো হলে তার আগে কিন্তু দা বসে না, কিন্তু যদি আমরা নির্দিষ্ট কোনো প্লুরাল কাউন্টেবল নাউনকে নির্দেশ করতে চাই সেক্ষেত্রে কিন্তু দা বসবে। এবং ওভারঅল আর্টিকেলের নিয়মটাই হচ্ছে কোনো কিছুকে যখন আমি নির্দিষ্ট করে বলবো তার আগে আমি দা আর্টিকেলটা বসাবো। তাহলে যদি একটু উদাহরণ দেখো, যে আই লাইক বুকস, এমন না যে নট আই লাইক দ্য বুকস হবে, অর্থাৎ আই লাইক দ্য বুকস হবে না, হবে কি আই লাইক বুকস, আমি বই পছন্দ করি। এটা অর্থ হচ্ছে সাধারণ অর্থে ইন জেনারেল আমি বই পছন্দ করি। কিন্তু যদি দেখি আই লাইক দ্য বুকস ইন ইউর লাইব্রেরি, এখানে আমি বোঝাচ্ছি যে নির্দিষ্ট কিছু বই যেগুলো তোমার লাইব্রেরিতে আছে আমি সেগুলো পছন্দ করি, এই কারণে আমরা এখানে আর্টিকেল দা বসিয়েছি। তাহলে দেখো দ্বিতীয় বাক্যে দ্য বুকস মানে বুকস ইন ইউর লাইব্রেরি বোঝানো হচ্ছে, নট বুকস ইন জেনারেল। তাই যেহেতু নির্দিষ্ট করে দিয়েছে লাইব্রেরি বই, তার মানে এখানে আমরা দা বসাতে পেরেছি।
তো এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা কি প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে তখনই সাম বসবে যখন নাউনটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়, আর ইন জেনারেল বোঝালে কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউনের আগে সাম ব্যবহার করা যাবে না, অর্থাৎ নির্দিষ্ট করলেই সাম বসানো যাবে। যেমন আই হ্যাভ সিন সাম গুড মুভিজ রিসেন্টলি, অর্থাৎ আমি খুব সম্প্রতি কিছু খুবই ভালো মুভি দেখেছি। তাহলে দেখো সিন সাম গুড মুভিজ, তাহলে সামের পরে আমরা গুড মুভিজ বসিয়েছি, কারণ আমি নির্দিষ্ট করে গুড মুভিজকে বলেছি, তাহলে এখানে কি বসেছে, সাম বসেছে। কিন্তু আমরা যদি এখানে খেয়াল করে দেখি, সাম মুভিজ মানে স্পেসিফিক মুভিজ বোঝাচ্ছি, যে নট মুভিজ ইন জেনারেল, অর্থাৎ সে কিছু স্পেসিফিক ভালো মুভি দেখেছে, এমন না যে সে জেনারেলি সব দেখেছে এবং আমরা সাম বসিয়েছি। সাম কখন বসবে, যখন আমরা স্পেসিফিক করে দেব তখন। আরেকটা উদাহরণ যদি দেখি, আই লাইক মুভিজ, এখানে কিন্তু মুভিজ ইন জেনারেল নিয়ে কথা বলা হচ্ছে, অর্থাৎ সাধারণভাবে আমি মুভি পছন্দ করি, এই কারণে আমরা আর সাম দেনে আমরা বলেছি যে আই লাইক মুভিজ। তাহলে সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে যে কোথায় সাম বসবে এবং কোথায় সাম বসবে না। এখন আমরা দেখি যে আনকাউন্টেবল নাউন্সের সাথে আমরা কিছু মেজার ওয়ার্ডস ব্যবহার করতে পারি। মেজার ওয়ার্ডসগুলো ব্যবহার করে আমরা এগুলোকে কাউন্টেবল করতে পারি, অর্থাৎ আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে কনভার্সনটা দেখছি। তাহলে এই ওয়ার্ডসগুলো পাত্র, অংশ, দৈর্ঘ্য, বিস্তৃতি, আকার এবং ওজনের সাথে রিলেটেড, অর্থাৎ এগুলোর সাথে রিলেট করিয়ে আমরা আমাদের যে আনকাউন্টেবল নাউনগুলো আছে এগুলোকে কাউন্টেবল করার চেষ্টা করতে পারি। তাহলে কি করতে পারবো, আমরা প্রথমে একটা নিউমেরাল বসাতে পারি বা এ বা এন বসাতে পারি, তারপর আমরা আনকাউন্টেবল নাউনের সাথে রিলেটেড একটা মেজার ওয়ার্ড বসাতে পারি, তারপর অফ বসাতে পারি এবং তারপর কি আমাদের আনকাউন্টেবল নাউনটা বসাতে পারি। আমরা কিছু উদাহরণ দেখলে ব্যাপারটা তোমার কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখো, প্রথমে আমরা কি বলেছি, টাইপ অফ মেজার ওয়ার্ড, অর্থাৎ আমরা কিভাবে মাপবো সেটা বলছি। তাহলে পোর্শন বেসড মেজার ওয়ার্ডস মানে হচ্ছে অংশ সম্পর্কিত, অর্থাৎ পুরো অংশটার কতটুকু অংশ নিয়েছি সেই সম্পর্কিত কিছু মেজার ওয়ার্ড আছে, যেমন 3 pieces, a slice, a sheet, a pinch, a heap। তাহলে এখানে দেখো 3 হচ্ছে নিউমেরাল আর বাকি সব এগুলো হচ্ছে কি আর্টিকেল। তাহলে একটু আগে বলেছি আমরা নিউমেরাল বসাবো বা এ বা এন বসাবো। তাহলে এগুলো বসানোর পরে আমরা অফ বসিয়েছি এবং তারপর কি বসিয়েছি, মিট, অর্থাৎ মিট একটা আনকাউন্টেবল নাউন। তাহলে কি হলো, 3 pieces of meat, a slice of cake, a sheet of paper, a pinch of salt, a heap of wood। তাহলে দেখো এখানে আমরা পোর্শন বেসড, অর্থাৎ পোর্শন বা অংশ সম্পর্কিত মেজার ওয়ার্ড বসিয়ে সেটার থেকে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে পেরেছি। তাহলে কি দাঁড়াচ্ছে, 3 pieces of meat হচ্ছে কাউন্টেবল, তাই না? a slice of cake হচ্ছে কাউন্টেবল, a pinch of salt হচ্ছে কাউন্টেবল। আগে কিন্তু এইভাবে কাউন্টেবল ছিল না। আরো কি হতে পারে, মেজার ওয়ার্ড হতে পারে কন্টেইনার বেসড মেজার ওয়ার্ডস, অর্থাৎ তোমার যে আনকাউন্টেবল নাউনটা আছে সেটা যে কন্টেইনারে অবস্থিত সেই সম্পর্কিত আমরা মেজার ওয়ার্ডস ব্যবহার করতে পারি। যেমন আ কাপ, আ গ্লাস, আ ব্যাগ, 2 bottles, a pot। তাহলে কি দাঁড়ায়, আ কাপ অফ টি, আ গ্লাস অফ ওয়াটার, আ ব্যাগ অফ ক্লোথস, 2 bottles of coke, a pot of coffee। তাহলে দেখো টি, ওয়াটার, ক্লোথস, কোক, কফি কোনোটাই কিন্তু কাউন্টেবল না, সবগুলোই আনকাউন্টেবল। এবং এগুলোর সাথে আমরা যে পাত্রগুলোকে রাখা হবে পাত্র সম্পর্কিত শব্দ বসিয়ে এটা আমরা মিলিয়েছি। তারপর কি আছে, লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 3 yards of string। তাহলে 3 yards মানে হচ্ছে 3 গজ সুতা, 6 inches of rope, 2 feet of water, 2 miles of cable। অর্থাৎ এই পুরোটাতেই কিন্তু আমরা মেজার ওয়ার্ড ব্যবহার করে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল নাউনে পরিণত করেছি এবং এক্স্যাক্টলি শেষ এই অংশটুকুর মেজার ওয়ার্ড ছিল কি, লেন্থ, অর্থাৎ লেন্থ অনুযায়ী আমরা সেটাকে কাউন্টেবল করতে পেরেছি। এখন আমরা আরো কিছু উদাহরণ এরকম দেখতে পারি। প্রথমেই দেখো এখানে আমরা ভলিউম বা পরিমাণ অনুসারে কিন্তু মেজার ওয়ার্ডটা বসাতে পারি। যেমন আ গ্যালন অফ মিল্ক, 3 liters of water, an ounce of syrup। এখানে আমরা কি পরিমাণটা বসাচ্ছি। তারপরে এরিয়া অনুযায়ী বলতে পারি, যেমন 3 bighas of land, 2 acres of land। ওজন অনুসারে বলতে পারি 2 kilograms of rice, 5 tons of wheat, 2 pounds of meat। তারপর আমরা কি করতে পারি, abstract quantities and ideas কেও ব্যবহার করতে পারি। যেমন an item of news, অর্থাৎ নিউজ হচ্ছে একদমই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটাকে কিন্তু আমরা গুনতে পারি না, কিন্তু আমরা যখন বলি আমার কাছে একটা সংবাদ আছে তখন কিন্তু an item of newsটা কাউন্টেবল হয়ে যায়। আবার কি হতে পারে, a piece of information, একটা তথ্য, a kind generosity, অর্থাৎ সে যে খুব দয়া করেছে এরকম একটা কাজ, an attack of fever। তাহলে দেখো এখানেও কিন্তু আমরা খুব সুন্দর করে মেজার ওয়ার্ডসকে রিলেট করেছি তাদের অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটিজ এর মাধ্যমে।
এখন আমরা কাউন্টেবিলিটির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব যে কিভাবে আমরা আনকাউন্টেবল নাউনকে একটা সেন্টেন্সের মধ্যে কাউন্টেবল নাউনে রূপান্তর করতে পারি। তো প্রথমে যদি দেখি আনকাউন্টেবল কি আছে, হাউসেস আর মেড অফ স্টোন, অর্থাৎ বাড়িগুলো পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এবং এই স্টোনটাকে আমি যদি কাউন্টেবল করি, হি থ্রু আ স্টোন অ্যাট মি, তাহলে দেখো এই স্টোনটা কিন্তু এই সেন্টেন্সে এসে কাউন্টেবল হয়ে গেল। আই উইল হেল্প ইউ উইথ প্লেজার, তাহলে আমি তোমাকে আনন্দের সাথে সাহায্য করব, তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল। এবং আমরা যদি বলি ইট উইল বি আ প্লেজার টু হেল্প ইউ, অর্থাৎ তোমাকে সাহায্য করা আমার জন্য একটা আনন্দের ব্যাপার হবে, এটা এখানে আমরা কি করে ফেললাম, কাউন্টেবল করে ফেললাম। তারপর আছে কি, উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের সময় বাস করি, তাহলে এখানে আমরা কাউন্টেবল কি করলাম, ফিজিক্স ইজ এ সায়েন্স, তাহলে এখানে দেখো এই সায়েন্সটা এখানে আনকাউন্টেবল ছিল এবং এই সেন্টেন্সে এসে কাউন্টেবল হয়ে গেছে। এভরিওয়ান ওয়ান্টস সাকসেস এবং ইউর পারফরমেন্স ওয়াজ আ গ্রেট সাকসেস, এই দুই জায়গাতেও কিন্তু আমরা এভাবে করতে পারি। তারপর আছে অল প্লান্টস নিড লাইট, সকল ধরনের গাছের আলো প্রয়োজন। এবং এখানে আমরা কি লিখছি, ডু ইউ ইউজ আ লাইট বিসাইড ইউর বেড, তুমি কি তোমার বিছানার পাশে একটা লাইট ব্যবহার করো বা আলো ব্যবহার করো। তাহলে দেখো এখানেও কিন্তু লাইটটাকে আমরা আনকাউন্টেবল থেকে কাউন্টেবলে নিয়ে এসেছি, অর্থাৎ সেন্টেন্সে কিভাবে তুমি বসাচ্ছ এটার উপর কিন্তু অর্থটা অনেকখানি ডিপেন্ড করে। তারপর আছে শেম অন ইউ, এবং এটাকে যখন আমরা লিখছি হোয়াট আ শেম, দুটো কিন্তু একই অর্থ প্রকাশ করে, কিন্তু প্রথমটাতে শেম হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট বা আনকাউন্টেবল নাউন এবং হোয়াট আ শেমে আর শেম হচ্ছে একটা কাউন্টেবল নাউন। তারপর আছে আর্ট ইজ লং, এবং আমরা লিখছি পেইন্টিং ইজ অ্যান আর্ট, তাহলে এই যে পেইন্টিং ইজ অ্যান আর্ট দিয়ে কিন্তু আমরা এখানে এটাকে কাউন্টেবল করে ফেলছি। তারপর আছে প্লিজ শো অনার টু ইউর এল্ডার্স, তাহলে তোমার বড়দেরকে সম্মান জানাও, এবং আমরা কি বলছি, ইট ইজ অনার টু বি হিয়ার, অর্থাৎ এখানে থাকাটাই একটা সম্মানের ব্যাপার। তাহলে দেখো এই যে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা করে আনকাউন্টেবল নাউন আছে, যেটাকে পরবর্তীতে আমরা কাউন্টেবল নাউনে পরিণত করতে পেরেছি। এখন আমরা কিছু জিনিস দেখব যে অনেক ক্ষেত্রে নাউনকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইভাবেই ব্যবহার করা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে অর্থের কিছু পরিবর্তন ঘটবে। যেমন দ্য বয় ইজ ইন ডেঞ্জার, এখানে ডেঞ্জারটা হচ্ছে আনকাউন্টেবল, বাট আমরা যদি বলি শি ইজ এ ডেঞ্জার টু সোসাইটি, এখানে কিন্তু আবার এ ব্যবহার কারণে এটা কি হয়ে গেছে, কাউন্টেবল হয়ে গেছে। কেকের ক্ষেত্রে আমরা যদি দেখি আই প্রেফার কেক টু ব্রেড, আমি ব্রেড থেকে বা পাউরুটি থেকে কেক বেশি পছন্দ করি, এটা কিন্তু আনকাউন্টেবল, তাই না? এবং এখানে যখন আমরা কাউন্টেবল করব কি দাঁড়াবে, গিভ হিম আ পিস অফ কেক, অর্থাৎ তাকে এক পিস কেক দাও। আরেকটা উদাহরণ যদি দেখি, শি ইজ এ বিউটি, তাহলে শি ইজ এ বিউটি হচ্ছে আমার আনকাউন্টেবল নাউন অবভিয়াসলি, কারণ বিউটি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আমরা যদি এভাবে লিখি, শি হ্যাজ আ সেন্স অফ বিউটি ইভেন ইন হার ওল্ড এজ, এই যে আ সেন্স অফ বিউটি এটাই হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনে কনভার্ট হয়ে গেল। এখন আরো এরকম কিছু উদাহরণ যদি দেখি, নয়েজ, এখানে বলছি ডোন্ট মেক সো মাচ নয়েজ, এটা হচ্ছে আনকাউন্টেবল, এবং কাউন্টেবল আমরা কি লিখতে পারি, উই হার্ড আ নয়েজ। ব্রিকে আছে দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, এটা আনকাউন্টেবল, এবং কাউন্টেবল হচ্ছে গিভ মি 2 bricks। চিকেনে আছে হি লাইকস দ্য স্যুপ অফ চিকেন বা হি লাইকস স্যুপ অফ চিকেন, এটা হচ্ছে আনকাউন্টেবল, এবং কাউন্টেবলে কি হবে, আই ওয়ান্ট আ পিস অফ চিকেন, তাহলে আই ওয়ান্ট আ পিস অফ চিকেন হচ্ছে কাউন্টেবল। ডিসিশনের ক্ষেত্রে গিভ ইউর ডিসিশন, এটা হচ্ছে আনকাউন্টেবল, এবং আই টুক আ ডিসাইসিভ ডিসিশন, অর্থাৎ আমি একদম ফাইনাল একটা ডিসিশন নিয়ে ফেলেছি, এটা হচ্ছে কাউন্টেবল। তারপর আছে জাস্টিস হ্যাজ বিন ডিনাইড, এটা হচ্ছে আনকাউন্টেবল, এবং আমরা যদি বলি দ্য জাজ ডেলিভার্ড এ ফেয়ার জাস্টিস, তাহলে এখানের এ জাস্টিসটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু পুরো কাউন্টেবিলিটি নিয়ে পড়াশোনা শেষ করেছি। এখন আমরা কিছু প্র্যাকটিস করব, এবং এই প্র্যাকটিসটা মূলত তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে, তাই তোমরা চাইলে কমেন্ট সেকশনে এই প্র্যাকটিসের যে আনসারগুলো হবে সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারো। তো প্রশ্নটা হচ্ছে, টার্ন দ্য ফলোইং আনকাউন্টেবল নাউনস ইনটু কাউন্টেবল নাউনস এন্ড ফর্ম সেন্টেন্সেস উইথ দেম, অর্থাৎ নিচে যেসব নাউন আমরা অলরেডি দিয়ে দিয়েছি সেগুলো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এটা তুমি বের করবে, এবং তারপর আনকাউন্টেবল গুলোকে কাউন্টেবল নাউন বানিয়ে সেন্টেন্সে ব্যবহার করবে, তাহলে তোমার ওভারঅল ইংলিশের যে নলেজ সেটা কিন্তু অনেক ইমপ্রুভ করবে। যদি আমরা শব্দগুলো দেখি, পেট্রোল, সুগার, মিল্ক, ফার্নিচার, ওয়ার্ক, হেয়ার, কেক, ব্রিক, নয়েজ, ডিসিশন, ল্যান্ড, সিরাপ, আর্থ, অয়েল, সল্ট, স্যান্ড, রাইস, হুইট, ফিভার, শেম, সায়েন্স, সাকসেস, আর্ট, কফি, হোপ, বিজনেস, স্টোন, জার্নি, ওয়েদার, বিউটি, ইঙ্ক, টোস্ট, এটসেট্রা। তাহলে এরকম আরো অসংখ্য উদাহরণ আছে, এবং তুমি কি করবে, যেগুলো আনকাউন্টেবল সেগুলোকে নিয়ে কোয়ান্টিফাই করে কাউন্টেবল করে তারপরে পড়াটা শেষ করতে পারবে এবং হোমওয়ার্কটাও শেষ করতে পারবে।
তাহলে এবং সবার শেষে আরেকটা কাজ থাকবে, সেটা কি করবে, তুমি কাউন্টেবলে করার পরে সেটা নিয়ে সেন্টেন্সও তোমাকে তৈরি করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ নাউনের এই জার্নিটাতে আমার সাথে থাকার জন্য। নাউন আমরা এতটুকুই পড়বো, এর পরের ক্লাসটাতে আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে নাউনের নাম্বারস নিয়ে। তাহলে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।